গত ক্লাসে স্যার যে একটা একটা কথা। কোশ্চেন করছিলেন, জি স্যার। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ছিল, ওটা কোশ্চেনটা ভুল ছিল, x টেন্ডস টু 0 হবে, আর ln x ডিভাইড বাই cosec x ছিল। ওই অঙ্কটাতে হোমওয়ার্কে ওইখানে x টেন্ডস টু 0 হবে, একটু কারেকশন করে নিয়ে x টেন্ডস টু 0 ইনফিনিটি না। অথবা পরীক্ষায় থাকতে পারে x টেন্ডস টু 0 প্লাস, মানে 0 রাইট হ্যান্ড লিমিট, যেটা 0 থাকলে তো বোঝায় যে 0 মাইনাস হতে পারে, 0 প্লাসও হতে পারে। যদি আমরা শুধু 0 প্লাস বুঝি তাহলে বুঝতে হবে রাইট হ্যান্ড লিমিট, 0 নিচে নামবে না। তো ওটা আমরা ইনশাল্লাহ পারবো হয়তো, ওটা ওই দিন ক্লাসে যে দুজন বলছিলেন কোয়েশ্চেন করছিলেন, তো কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে একটু ছিল যে শুধু ওই ইনফিনিটির জন্য সমস্যা হচ্ছিল লাস্টের লাইনে গিয়ে, পরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে ইনফিনিটি হবে না, ওটা 0 হবে, কোয়েশ্চেনে 0 হবে, x টেন্ডস টু 0। জি স্যার। সরি আর হ্যাঁ স্যার বলেন। আরেকটা কথা, ওই হ্যাঁ বলেন। উপরে যদি 0 হয় আর নিচে তখন ওই ইনফিনিটির কারণে তখন মাইনাস কসেক ইনফিনিটি ইন্টু কট ইনফিনিটি ছিল। এখন ওই নিচের সম্পূর্ণটাকে কি আমরা সামথিং বলতে পারবো? 0 বাই সামথিং ইকুয়াল টু 0। 0 ডিভাইড বাই সামথিং ইকুয়াল টু 0 বলা যাবে, বা 0 ডিভাইড বাই ইনফিনিটি যদি হয় সেক্ষেত্রেও 0 বলা যাবে। স্যার ইনফিনিটি থেকেও তো তাহলে তো অ্যান্সারটা আসতো না। আমি বলি সামথিং ডিভাইড বাই 0 এটা ইনফিনিটি, নিচে 0 আসা মানেই হলো ইনফিনিটি, ঠিক আছে? উপরে যদি 0 হয় নিচে যদি সামথিং থাকে তাহলে সেটা 0 হবে। ধরেন ইনফিনিটি এমন একটা নাম্বার, অনেক বড় নাম্বার কিনা, জি অনেক স্যার। বড় ইনফিনিটি নাম্বারটা, উপরে আছে 0, তাহলে ইনফিনিটি দিয়ে কোনো নাম্বারকে যদি ভাগ করা হয় তাহলে সেটা 0 হবে না? জি স্যার। না উপরে তো স্যার, 0 আমার আছে। কোশ্চেন হলো এখন ওই কসেক ইনফিনিটি বা কট ইনফিনিটি, এখন কসেক ইনফিনিটি দুইটার রেঞ্জ নাকি হলো -1 থেকে 1 পর্যন্ত? কসের ক্ষেত্রে -1 থেকে +1 পর্যন্ত কসের রেঞ্জ, কস এবং হ্যাঁ, সাইন। এখন হ্যাঁ, এখন এই কোসেকটাও ইনফিনিটি, উল্টা, ইনভার্স। এখন এখানে স্যার যদি 0 চলে আসে তো 0 ডিভাইড বাই 0 তখন আপনাকে আপনাকে তো ওইভাবে করতে হবে না, এই জন্য আপনাকে ওটাকে সাইন এক্স এ কনভার্ট করে নিতে হবে। কোসেক এক্স কে সাইন এক্স লেখা যায় না? 1 বাই জি স্যার। কোসেক এক্স সমান কত? সাইন এক্স। জি স্যার। আর আর 1 বাই কট এক্স সমান কত? ট্যান এক্স। জি। তারপর আপনি লিমিট আচ্ছা। বসাবেন, সাইন এক্স বাই এক্স ইন্টু ট্যান এক্স, এরকম মান আসবে, মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু ট্যান এক্স। তারপর লিমিট এক্স এর মান আপনি জানেন, যে সূত্র জানেন, সাইন এক্স বাই এক্স হলে 1 হয়, আর ট্যান এক্স এক্স এর মান যদি 0 বসান তাহলে 0 হবে, তাহলে 1 ইন্টু 0, তার মানে একটা মাইনাস বামে ছিল -1, তাহলে -1 ইন্টু 0 কত হবে রেজাল্ট? 0ই আসবে। 0 আসবে। তাহলে ইনফিনিটি আজকে থেকে ওই সবাইকে লাইনে বেস্ট। অ্যান্সারটা হয়ে যেত না স্যার? ইনফিনিটি লিমিট লাইনে ইনফিনিটি ইনফিনিটি, যখন থাকতো, লিমিট লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যখন ছিল তখন হ্যাঁ অ্যান্সার কোসেক তাহলে তো এক্স এর, 0। কোসেক এক্স এর, হ্যাঁ আচ্ছা বলেন, কোসেক এক্স যখন 1 বাই এক্স টা আসবে তখন তো এক্স টা একটা নিচে চলে আসলো না, এক্স এর মান যদি আপনি ইনফিনিটি 0 বসান তাহলে আনডিফাইন্ড হয়ে গেল না, তখন তো এক্স এর মান 0 ও বসাতে পারেন না। ও জি স্যার। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে ওই কোসেক 1 বাই কোসেক এক্স কে আগে সাইন এক্স এ কনভার্ট করে নিতে হবে, এবং 1 বাই কট এক্স কে আগে ট্যান এক্স এ কনভার্ট করে নিতে হবে, তারপর আপনি মান বসাবেন। আমি কি আজকে শুরু করব, কারণ অনেকেই দেখতেছিল আজকে মাত্র 14 জন না 15 জন আসছে এখন পর্যন্ত। অনেকেই মনে হয় ব্যস্ত, আজকে 7টার আগে আর ঢুকতে পারবে না। আমি শুরু করি, হ্যাঁ আমার আজকে আবার 8টার সময় আবার মিটিং আছে আজকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু খেয়াল করি, আমি শুরু করতেছি, কারণ আজকেও আবার আমার 8টার সময় মিটিং আছে, আমাকে 7:40 বা 45 এর মধ্যে শেষ করতে হবে। তো আমরা দেখি ডেরিভেটিভ জিনিসটা কি। ডেরিভেটিভকে আমরা ছোটবেলা থেকে যখন জানি এই সম্পর্কে, যে কোনো ফাংশনের ডেরিভেটিভকে এফ প্রাইম এক্স বা ডিওয়াই বাই ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়, মনে আছে? যে এক্স এর সাপেক্ষে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করা মানে বোঝায় ডিওয়াই বাই ডিএক্স বা এফ প্রাইম এক্স। এটা ডিফাইন করে হলো এফ প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। যদি আপনার কোয়েশ্চেনে আসে ডেরিভেটিভ, ডিফাইন ডেরিভেটিভ, ডেরিভেটিভ কি,
তাহলে আপনাকে এই ডেফিনেশনটা দিতে হবে যে কোনো ফাংশনের x এর সাপেক্ষে with respect to x is a function denoted by f prime x and defined by f prime x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h. তো আমাদের এই রেজাল্টটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। কোনো ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে x এর সাপেক্ষে, তাহলে আমাদের এই ফাংশনের এই ফর্মুলার মধ্যে ফেলে করতে হবে। যেমন এখানে একটা एग्जांपल দিয়ে দেওয়া আছে x স্কয়ার, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ x স্কয়ার উইথ রেসপেক্ট টু x। তাহলে এখানে আমরা f অফ x1 কত ধরতে পারি? ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ x স্কয়ার উইথ রেসপেক্ট টু x। তাহলে আমরা এখানে f অফ x1 কত ধরতে পারি? x স্কয়ার ধরবো, তাই না? আর উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে f প্রাইম x লিখলাম, এই যে ফর্মুলা অনুযায়ী f প্রাইম x লিখলাম, লিমিট h টেন্ডস টু 0 লিখলাম, f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই h। এখন f অফ x1 যদি x স্কয়ার হয়, তাহলে x প্লাস h1 কি হবে বলেন তো? এই যে x প্লাস h হোল স্কয়ার, f অফ x প্লাস h এর মান হলো x প্লাস h হোল স্কয়ার। আর f অফ x1 কত হবে? x স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এই যে মাইনাস এই x স্কয়ার। এখন এই ফর্মুলাটা ভাঙেন, ফর্মুলাটা ভাঙলে এই x স্কয়ার কাটা যাবে, থাকবে 2xh প্লাস h স্কয়ার ডিভাইড বাই h। এখানে x স্কয়ার কাটা যাবে, একটা থাকবে হলো 2xh প্লাস হলো h স্কয়ার ডিভাইড বাই h। এখন h কমন নিয়ে কেটে দেন, এখান থেকে h কমন নিয়ে কেটে দিলে এখানে থাকে 2x আর এখানে থাকবে h, তাহলে 2x প্লাস h। এখন h এর মান 0 বসান, 0 বসালে কত আসে आंसर? 2x। আমরা জানি কিন্তু x স্কয়ারের ডিফারেনশিয়েট করলে, x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে 2টা বামে আসে, 2x আসে ডিফারেনশিয়াল করলে, x 2 এর মান 1 কমে যায়, এখানে পাওয়ার 1 কমে যায়। ফর্মুলা যেটা আমরা জানি x টু দা পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x টু দা পাওয়ার n মাইনাস 1, আমরা ফর্মুলাটা জানি, আমরা আরো শিখবো ফর্মুলা। তো এখান থেকে সরাসরি কিন্তু লিখতে পারতাম 2x, কিন্তু যখন আপনাকে বলবে ডিফারেনশিয়েট উইথ প্রিন্সিপাল ল, এই যে প্রিন্সিপাল ল, এই ল দিয়ে করতে বলবে, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করে করতে হবে। ডিরেক্ট করতে বললে ডিফারেনশিয়েট করো, তাহলে ঠিক আছে, ডিফারেনশিয়েট করলে 2x আসে। 2x কিভাবে আসে সেটা তো ফার্স্ট প্রিন্সিপাল রুলস দিয়ে করতে বলে। এক্সকিউজ মি, স্যার একটা কারো প্রশ্ন, মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার ওখানে স্যার x প্লাস হোল স্কয়ার হলো কেন? x স্কয়ার প্লাস h এর কথা না? এখানে f অফ x1 কত ধরছি বলেন তো? আমরা f অফ x কোন ফাংশনের ডেরিভেটিভ করব? আমরা f অফ x ইকুয়াল টু x স্কয়ার, f অফ x ইকুয়াল টু আমরা ধরে নিছি কি x স্কয়ার না? জি কথা বলে না, x এর জন্য জি। x স্কয়ার, তাহলে x হ্যাঁ। প্লাস h এর জন্য কি হবে? x তো এর x জন্য স্কয়ারই যদি হবে x স্কয়ার হয়, স্যার x প্লাস h হোল স্কয়ার হবে না? আমি তো জাস্ট হ্যাঁ ওই বলেন। x এর কথা, x এর পরিবর্তে x স্কয়ার হবে আর প্লাস h ওইটুকু তুলে থাকবে। এখন আমি আবার বলি f অফ x1 x স্কয়ার, তাহলে x প্লাস h1 কি হবে? ও x আচ্ছা এর আচ্ছা, জায়গায় মানে x প্লাস h হবে না? আচ্ছা x এটার এর এটার পরিবর্তে x প্লাস h। ঠিক আছে। আচ্ছা, তাহলে x প্লাস h হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কেটে কুটে যেটা রেজাল্ট আসে 2x আসছে। তাহলে কোনো ফাংশনের যদি মূল নিয়মে, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি মূল নিয়মে অন্তরীকরণ, তাহলে কিন্তু এই রুলস দিয়ে করতে হবে। কখনো যদি কোয়েশ্চেনে থাকে যে এখানে তো ইংলিশে থাকবে ফার্স্ট প্রিন্সিপাল রুল, ফার্স্ট প্রিন্সিপাল রুল দিয়ে এটা ডিফারেনশিয়েট বের করো, তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে করতে হবে, f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই h। এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে দেখাইতে হবে 2x। আর যদি আপনাকে সরাসরি বের করতে বলে, তাহলে তো আপনি সরাসরি তো আসবে না, এই ছোট ডিফারেনশিয়েট বড়গুলো আসবে, x স্কয়ার ডিফারেনশিয়েট তো কখনো আসবে না যে x স্কয়ার ডিফারেনশিয়েট করবে। যদি আসে তাহলে প্রিন্সিপাল রুল দিয়ে আসবে, ফার্স্ট প্রিন্সিপাল রুল, ওই স্যার রুল দিয়ে করতে বলবে ছোটগুলা তখন। হ্যালো স্যার, ছোটগুলা যদি স্যার আমরা ওই যে ছোট নিয়মে করি ডি মানে ডি বাই ডিএক্স ইনটু এই যে না এক্স না, স্কয়ার ইকুয়াল টু ওইটাই 2x ওইটাই বলতেছি আপনাকে। আচ্ছা, ওইটাই বলতেছি আপনাকে, ছোটটা আপনাকে এই ওই রুলস দিয়ে দেবে না, এই মানে সরাসরি করতে বলবে না। যখন ফার্স্ট প্রিন্সিপাল রুল দিয়ে হয়তো এই অঙ্কটা আসতে পারে যে এক্স স্কয়ার কে আপনি স্যার ফার্স্ট প্রিন্সিপাল রুল দিয়ে করেন। সেক্ষেত্রে
স্যার সেক্ষেত্রে মেনশন করা থাকবে কি যে ফার্স্ট প্রিন্সিপাল রুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট প্রিন্সিপাল রুল উল্লেখ করা থাকবে। ও তাহলে তো স্যার সমস্যা নেই স্যার। হ্যাঁ, তো আমাদের শিখে আসছে কিন্তু ইন্টারমিডিয়েটে মূল নিয়মে অন্তরীকরণ যেটা, এখানে সেই ফার্স্ট প্রিন্সিপাল রুল। হ্যাঁ, তো ফার্স্ট প্রিন্সিপাল রুল উল্লেখ থাকলে আমাদেরকে এই ফর্মুলা দিয়ে করতে হবে। যেমন এখানে আরেকটা করে দেওয়া আছে x টু দ্য পাওয়ার n, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ x টু দ্য পাওয়ার n উইথ রেসপেক্ট টু x। যখন এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, কিন্তু এখানে কিন্তু ভালো ওইভাবে উল্লেখ করে ফার্স্ট প্রিন্সিপাল রুল, কিন্তু আপনাদের পরীক্ষায় যখন দেওয়া থাকবে তখন ফার্স্ট প্রিন্সিপাল রুল হয়তো উল্লেখ করা থাকবে। ফার্স্ট প্রিন্সিপাল রুল দিয়ে আপনি এটা বের করেন, আপনি মার্কস দেখেই তো বুঝতে স্যার এটা পারবেন যে এটা বিন্যাসের যদি অঙ্কের মতো না স্যার? পরে স্যার বিন্যাসের মতো অঙ্কটা না স্যার, ক্যাটাগরিটা স্যার? হ্যাঁ, পরে বিন্যাসের কাজ, এটা আমি NCR করাবো এটা না different। আপনাদের, এনসিআর। হ্যাঁ, এটা আপনাদের আমি বুঝাবো না, কারণ এই ফার্স্ট প্রিন্সিপাল রুল সব ইন্টারমিডিয়েটে সবগুলা ছিল, x টু দ্য পাওয়ার n, e টু দ্য পাওয়ার x, sin x, cos x করে আসছেন এগুলা। তো এগুলা নিয়ে আমি সময় নষ্ট করব না, কারণ এগুলা আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে ছিল, যে ফার্স্ট মূল মূল নিয়মে sin x বা cos x এর ইয়া করো, অন্তরীকরণ করো। হ্যাঁ, এগুলা ইন্টারমিডিয়েটে ছিল, এখানেও শুধু জাস্ট পরীক্ষায় আসলেও আসতে পারে, কিন্তু পসিবিলিটি কম, এই জন্য এখানে জাস্ট দিয়ে রাখা হয়েছে, কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা কম এগুলো। তো এখানে আমি যদিও এখানে একটা দেখাই দিছি যে x টু দ্য পাওয়ার n এর ক্ষেত্রে আপনার কিভাবে আসে। আমরা যদি আগের ফর্মুলা অনুযায়ী f of x plus h minus f of x ডিভাইড বাই h, তারপর এখানে x plus h x টু দ্য পাওয়ার n, তাহলে এখানে x এর জায়গায় কি হবে x plus h টু দ্য পাওয়ার n, আর এখানে x এর জায়গায় হবে x, f of x কোন যেহেতু x টু দ্য পাওয়ার n, তাহলে এখানে x টু দ্য পাওয়ার n। তারপরে এটা হলো ওই যে বিন্যাস সমাবেশ পড়ে আসছেন আপনারা, x টু দ্য পাওয়ার n প্লাস nc1, 19 ছিল, ইন্টারমিডিয়েট ছিল, 9c1 nc1 x টু A দ্য to the পাওয়ার power n minus 1। n এর পাওয়ার কমতে, x এর পাওয়ার কমতে থাকবে, h এর পাওয়ার বাড়তে থাকবে, এটা কমতে কমতে লাস্ট hn হবে, এই যে hn। হ্যাঁ, আমার মনে হয় এটা আপনারা দেখলেই পারবেন, বুঝতে পারছেন যেটা জি ইন্টারমিডিয়েট স্যার লেভেলে এটা পারবো ছিল। স্যার, জি সমস্যা স্যার নাই স্যার, পারবো এটা। হ্যাঁ, এটা কোনো সময় নষ্ট ব্যাপার না করবো স্যার। না। আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখেন এখান থেকে এই যে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ e টু দ্য পাওয়ার x sin x cos x tan x sin ইনভার্স x, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু x, এরকম রিলেটেড যে কয়টা আমরা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে, সেগুলো আমরা একটু বাসায় একটু দেখে নিব, দেখে রাখবো, পরীক্ষায় কোনো টিচার দিলেও দিতে পারে যে tan x এর মূল নিয়মে অন্তরীকরণ করো ফার্স্ট প্রিন্সিপাল রুল দিয়ে, e টু দ্য পাওয়ার x, স্যার e টু দ্য পাওয়ার পরীক্ষায় x স্যার আপনি আছে, কোশ্চেন করবেন না স্যার? কোয়েশ্চেন দুই টিচার করবে, আমি কোয়েশ্চেন করব, তারপরে আপনার ডুয়েট শাখায় যে আছে উনিও কোয়েশ্চেন করবে, দুজনের কোয়েশ্চেন একত্রে করে তারপরে ফাইনালি আরেকটা কোয়েশ্চেন হবে। সুতরাং ও আমি যে বললাম যে বুঝতে এগুলো আর পারছি দিব না, কিন্তু ওই স্যার যদি দেয় তাহলে কিন্তু আমাকে আবার দোষারোপ করতে পারবেন না, স্যার আপনি তো এগুলা বলেন না যে স্যার। ঠিক আছে স্যার, বুঝছি স্যার, কোনো সমস্যা নেই। সুতরাং হ্যাঁ, সুতরাং আপনাদের আমি এগুলো বলে রাখতেছি, হয়তো এগুলা দিতেও পারে, কারণ ওই স্যার যদি ইচ্ছা করেন যে এটা আমি দিব, আর আমি সাধারণত এগুলা দিতে ইচ্ছুক না কেন, কারণ ইন্টারমিডিয়েট লেভেলে এগুলা ছিল, আমি এই জন্য হয়তো এগুলো আমি লিমিটেড অঙ্কগুলো দিব না, যে মূল নিয়মে অন্তরীকরণ করো এই লিমিটেড কোনো অঙ্ক হয়তো দিব না। ঠিক আছে, তো এখান থেকে আপনারা e টু দা পাওয়ার ax sin ইনভার্স x এগুলো একটু দেখে রাখতে পারেন, ইন্টারমিডিয়েট লেভেলে যেগুলো ছিল। এখন আমি যেটা দেখাবো ডিফারেন্সিয়েবিলিটি, এটারই দুই তিনটা ম্যাথ করাবো আজকে। A function f is said to be differentiable at x naught if the limit f prime x naught equal to limit x tends to 0 h tends to 0 f of x naught plus h minus f of x naught divided by h। আমি একটু বলি আপনাদেরকে, কোনো ফাংশনকে আপনি দেওয়া থাকবে যে এই ফাংশন x equal to a, এই পয়েন্টে যেমন আমরা কন্টিনিউয়াস বের করছি যে এই ফাংশনের এই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, গত ক্লাসে যেটা পড়াইলাম ওই রকম এখানেও আপনাদের দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, বলা হবে যে এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা পরীক্ষা করে দেখাও বা প্রমাণ করো যে এই ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যেটা আমরা ডিফারেন্সিয়েশনের বা ডেরিভেটিভের ফর্মুলা বলে জানি। তো এখানে যেটা করতে হবে, আমাদেরকে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুইটা সমান দেখাইতে হবে। কোনো পয়েন্টে ধরেন এক্স নট পয়েন্ট দেখাইতে বলছে, এক্স নট পয়েন্টে যদি কোনো ফাংশনের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েবল দেখাইতে হয়, তাহলে ওই ফাংশনের এক্স নট পয়েন্টে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হইতে হবে। তাহলে যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তাহলে আমাকে যদি বলা হয় যে x ইকুয়াল টু a অর্থাৎ a পয়েন্টে f অফ x এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা প্রমাণ করো, তাহলে আমরা কি কাজ করব বলেন তো?
লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটা বের করব। তো x ইকুয়াল টু a পয়েন্টে ওই ফাংশনের রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটটা বের করব। কিন্তু f প্রাইম x দিব কেন? কারণ f প্রাইম x হলো ওই ফাংশনের ডিফারেনশিয়েট। আর ওই পয়েন্টে যেমন আগের পেজে পড়ে আসলাম যে ডিফারেনশিয়েটের ডেফিনিশনটা কি, ডেরিভেটিভের ডেফিনিশনটা কি। f প্রাইম x ইকুয়াল টু ছিল লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড বাই h, তাই না? আগের পেজে পড়ে আসছে। তো এখানে আমাদের কি করতে হবে? এক্সট্রা শুধু রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটা বের করতে হবে, যেটা আমরা কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এর ক্ষেত্রে পড়ে আসছি। আমি এখন আপনাদের দুই একটা ম্যাথ দেখাবো যে ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েবল কিনা টেস্ট করার জন্য, সেটার আমি দুই একটা ম্যাথ দেখাবো। তাহলে আপনাদের যদি বলা হয় যে একটা ফাংশনের x ইকুয়াল টু a পয়েন্টে ডিফারেন্সিয়েবল, ধর ডেফিনেশনই আসলো ডিফারেন্সিয়েবলের ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনেশন, তাহলে কিন্তু আপনাদের এইটুকু লিখতে হবে। এখানে বক্স আকারে যেটুকু দেওয়া আছে এইটুকু লিখতে হবে যে ফাংশন f of x বা f is said to be differentiable at x not if the limit এত এত। এখন আপনাকে যদি কোয়েশ্চেনটা ঘোরায় এভাবে করে যে ফাংশন f of x is x equal to a, x নট না দিয়ে আপনাকে বললো x equal to a পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েবলের ডেফিনেশন যদি এখন জিজ্ঞাসা করে, ডিফারেন্সিয়েবলের ডেফিনেশন দাও x equal to a পয়েন্টে, তখন কিন্তু আপনাদের x নটের জায়গায় কি লিখতে হবে? x নটের জায়গায় a লিখবো আর কি। x নটের জায়গায় a লিখতে হবে। আপনাকে যদি বলা থাকে যে a পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন দাও, তাহলে x নটের জায়গায় আমাদের লিখতে হবে at x equal to a if the limit, এখানে x নটের জায়গায় x a হবে, এখানে a plus h হবে, এখানে f of a হবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার, এ পয়েন্টে হবে ওইটা, এই তো সব জায়গায় এ হবে না, x নটের জায়গায় a হবে, রাইট। তাহলে আমরা কয়েকটা এখানে ফর্মুলাগুলো একটু দেখে রাখি যে যেমন কোন ফাংশনে একটা কনস্ট্যান্ট c থাকে, সেই ফাংশনে ডিফারেন্সিয়েট করতে বলে, তাহলে সিটা কি বাইরে থাকে না? শুধু ফাংশনটা ডিফারেন্সিয়েট হয়, সিটা কিন্তু কনস্ট্যান্টের বাইরে চলে আসে। যেমন আমি যদি বলি 3x স্কয়ার, এর ডিফারেন্সিয়েট কি হবে? 3 কে কি ডিফারেন্সিয়েট করতে হয়? জি না, 6x হবে। আমরা করতে পারি সেটা ইউভির ফর্মুলা দিয়ে করতে পারি, কারণ আমরা জানি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট কত, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হলো 0। এই যে আমরা এখানে লিখে দেওয়া আছে ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট ইজ 0, d বাই dx c যদি কোনো কনস্ট্যান্ট হয় তাহলে 0। এই যে ইউভির ফর্মুলা দেওয়া আছে the product of the function d by dx uv, তাহলে u dv by dx plus v du by dx, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আমি তো এখানে সবগুলো ফর্মুলা দেইনি, জাস্ট ইন্ডিভিজুয়াল ফর্মুলা। sin x cos x এর ক্ষেত্রে কি হয়, tan x এর কি হয়, এই ফর্মুলাগুলো কিন্তু আমি প্রথমে শুরুতেই বলছিলাম বাসায় দেখতে। নেক্সট ক্লাস আমি ধরবো আপনাদের sin x বা cos x log x e to the power x এর ডিফারেন্সিয়েট কি হবে, এর মানগুলো আমি জিজ্ঞাসা করব ফর্মুলাগুলো। জি স্যার, জিজ্ঞেস করবেন স্যার, সমস্যা নেই স্যার। নেক্সট ক্লাসে কিন্তু আমার ক্লাসের শুরুতে আমি আগে জিজ্ঞাসা করবো, তারপর আমি ক্লাস শুরু করবো। আর আমি আজকে ক্লাসটা নিচ্ছি, নেক্সট ক্লাসে রবিবারের দিন হয়তো আমি বাড়িতে থাকবো, বাড়িতে গিয়ে আমি নেটের কানেকশন কিরকম পাবো জানি না, তবে আমি চেষ্টা করবো আর কি যে টাইমে ক্লাস সেই টাইমে ক্লাস নেওয়া। আর আপনার বাসা কোথায় স্যার? পাবনা। স্যার। তো হ্যাঁ, যদি সম্ভব না হয় আমি শুক্রবারে ক্লাসটা নিয়ে নিব। যদি কোনোভাবে ব্যাঘাত ঘটে যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, শুক্রবারে আমি লিমনের সাথে কথা বলে কোনো এক টাইমে আমি ঠিক করে ক্লাসটা নিয়ে নিব। হ্যাঁ, যদি কোনো সময় সমস্যা হয় রবি মঙ্গলবারে। স্যার পাবনা কোথায় ভাই আপনার স্যার? পাবনা আতাইকুলা থানা। স্যার আমার নাটোরে। স্যার নাটোর। পাবনা নাটোরে। ও আচ্ছা, আপনারা তো স্যার আপনি বনপাড়া দিয়ে কোথা থেকে যান। পড়াশোনা করছেন? জি স্যার, আমরা বনপাড়া দিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বলছি, ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স। স্যার আচ্ছা, আমরা পড়াশোনা ফিরে আসি। তাহলে এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে, ইউ ভি মানে প্রোডাক্ট আকারে, ইউ বাই ভি হলো ডিভাইডেড আকারে। ডিভাইডেড ক্ষেত্রে আমরা ফর্মুলাটা জানি, ভি ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স ভি স্কয়ার। এটাই এখানে ক্লাসের জায়গায় একটা মাইনাস হবে, আর এখানে আপনারা ভি যেটাকে কাউন্ট করবেন সেটা ভি স্কয়ার হবে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো আমার আসলে বোঝানোর কিছু নাই। এখানে যেগুলো আছে প্লাস এই যে দুইটা ফাংশন যদি থাকে, তাহলে এটার সাথে ডিফারেন্সিয়েট, এটার সাথে ডিফারেন্সিয়েট, df by dx plus dz by dx। আবার c f of x, তাহলে c টা বাইরে আসবে, df by dx।
ঠিক আছে, আই হোপ আমরা মোটামুটি রুলসগুলো একটু মনে রাখলে হবে। আমি নিউ স্লাইডে যাচ্ছি, এটা আপনাদের পরে লাগবে, এখন না, পরের ক্লাসে হয়তো লাগবে। দেখতে পাচ্ছেন আপনারা ডিফারেন্সিয়েবিলিটি? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। মানে স্পষ্ট দেখা যাচ্ছে তো নাকি? জি জি স্যার, ক্লিয়ার আসছে। স্যার, আচ্ছা, স্পষ্ট, ঠিক আছে। একদম ক্লিয়ার। আমরা যেটা বলছিলাম যে টেস্ট দ্য ডিফারেন্সিয়েবিলিটি অফ দ্য ফলোইং ফাংশন। আমরা আগের ক্লাসে পড়ছিলাম টেস্ট দ্য কন্টিনিউটি অফ দ্য ফলোইং ফাংশন। এখন শিখবো হলো ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে ডিফারেন্সিয়েবিলিটির জন্য আমাদের রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটটা সেম আসতে হবে। যদি সেম আসে তাহলে আমরা বলবো সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল ওই পয়েন্টে। একটা অঙ্ক দেখি আমরা, এই অঙ্কটা কিন্তু আমরা কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রেও দেখছিলাম, শুধু এখানে মেবি এক্স এর জায়গায় 1 ছিল। তারপর আমরা এটা দেখি এখন। ফাংশনটা ডিফাইন করা আছে f of x ইকুয়াল টু, ধরেন তিনটা ফাংশন 1 প্লাস sin x 2 প্লাস x মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার। x এর মান যখন 0 এর চেয়ে ছোট তখন x 0 এর চেয়ে বড় বা সমান হলে এবং পাই বাই 2 এর চেয়ে ছোট হলে 1 প্লাস sin x। x হলো পাই বাই 2 এর চেয়ে বড় বা সমান হলে 2 প্লাস x মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার। আর আমার বের করতে বলছে x ইকুয়াল টু 0 পয়েন্টে এবং x ইকুয়াল টু পাই বাই 2 পয়েন্টে। প্রথমে আমরা x ইকুয়াল টু 0 এর জন্য প্রমাণ করে দেখি যে ফাংশনটা x ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা। তো এটা প্রমাণ করার জন্য আমাদের দুটো কাজ করতে হবে। একটা x হলো 0 এর চেয়ে বড়, কারণ আমাদের রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি হবে, 0 এর চেয়ে বড় না ছোট হবে? 0 পয়েন্টে বড় হইতে হবে। তাহলে x যখন 0 এর চেয়ে বড়, বা ফাংশন তখন কোন ফাংশনটাকে ডিফাইন করব যখন 0 এর চেয়ে বড়? এই বড়। স্যার দ্বিতীয়টা দুই 1 প্লাস নম্বরটা, 2 নম্বরটা স্যার, 0 এর চেয়ে বড় অথবা সমান এটা। 1 প্লাস sin x না, জি এই যে বড় বা সমান, তাহলে 1 প্লাস sin x নিলাম। এখন রাইট হ্যান্ড লিমিট বের করতেছি। রাইট হ্যান্ড লিমিট বের করতে আমরা অবশ্যই কোন ফাংশনটাকে ডিফাইন করব, 1 প্লাস sin x। তাহলে আমাদের ডিফারেন্সিয়েটের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি a 0 প্লাস h কেন লিখছি বলুন তো? এখানে কি হবে, a প্লাস h আমরা ডেফিনিশনে পড়ে আসছিলাম। x ইকুয়াল টু a পয়েন্টে হলো f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইড বাই h, কিন্তু এখানে a এর জায়গায় কি দেওয়া আছে, 0। কথা কি বুঝতে পারছেন? জি তাহলে এর জায়গায় এখানে যেহেতু 0 বলা আছে, এই জন্য আমি 0 প্লাস h লিখছি। f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0 ডিভাইড বাই h। এটা কি জুম করতে হবে? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? স্যার বুঝে গেছে। তাহলে f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0 ডিভাইড বাই h। এখন 0 প্লাস h মানে কত, h না? জি স্যার। আর f অফ 0। এখন আমি রাইট হ্যান্ড লিমিটের জন্য কোন ফাংশনটাকে নিয়েছিলাম, 1 প্লাস sin x। তাহলে এই x এর জায়গায় f অফ h সমান কত বসবে বলেন তো? 1 প্লাস sin h না? f অফ h, এখন f অফ x সমান 1 প্লাস sin x, তাহলে f অফ h সমান কত হবে? জি স্যার, প্লাস sin x। 1 প্লাস sin h। 1 প্লাস sin h। f অফ x সমান হলো 1 প্লাস sin x। আমার এখানে আসছে হলো f অফ h, তাহলে h x এর জায়গায় হবে h দিলে কি হবে, 1 প্লাস sin h। আর 0, f অফ 0 সমান কত, 1 প্লাস sin 0। যেহেতু বামে একটা মাইনাস, এই দুইটার আগে মাইনাস আসবে, -1 মাইনাস sin 0। তাহলে sin 0 মান কত, 0। আর এই 1 আর এই 1 কাটা যাবে, কি থাকবে শুধু sin h বাই h। তাহলে আমরা তো ফর্মুলা জানি, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h হলে মান কত হয়, 1। এই যে এটার 1 আসছে। হ্যাঁ, এখন আমরা দেখব লেফট হ্যান্ড লিমিট। 0 এর চেয়ে যদি x ছোট হয়, 0 এর চেয়ে যদি ছোট হয় x, তাহলে ফাংশনটা কি ছিল দেখেন তো? x এর চেয়ে 0 এক নম্বরটা ছিল x, তাহলে আমি এখানে লিখলাম f অফ x ইকুয়াল টু x। এখন আমি এই জায়গায় কিন্তু মানগুলো বসাবো। লেফট হ্যান্ড লিমিটে f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0। হ্যালো, কারো কথা হচ্ছে? ভাই সবাই মাইক্রোফোন বন্ধ করি আমরা। f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0, তাহলে 0 প্লাস h মানে f অফ h আর f অফ 0। এখন আমাদের এই ফাংশনে মানটা বসাইতে হবে, f অফ x ইকুয়াল টু x। তাহলে f অফ h সমান কত হবে, h, আর f অফ 0 সমান 0।
তাহলে h মাইনাস 0 ডিভাইড বাই h, তার মানে h বাই h, One. অর্থাৎ এখানে 1, তাহলে অ্যান্সার আসবে এটারও 1 আসবে। তাহলে এটা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এট পয়েন্ট x ইকুয়াল টু 0 সেম কিনা? এই Same, sir. সেম আসছে, তাহলে আমরা লিখবো therefore the function f of x is differentiable at point x equal to 0। ঠিক আছে, এখন আমরা আরেকটা কথা বলা ছিল পাই বাই 2 পয়েন্টে। দেখেন এখানে আরেকটা পয়েন্ট ছিল and x equal to পাই বাই 2 পয়েন্টে। তাহলে এখন এই পয়েন্টের জন্য আমাদের ম্যাথটা বের করতে হবে সেম ভাবে। তাহলে পাই বাই 2 এর জন্য আমাদের যখন পাই বাই 2 এর চেয়ে বড়, দেখেন পাই বাই 2 এর চেয়ে বড় যখন, তখন আমাদের কি ফাংশন ছিল? 2 প্লাস x So 2 plus মাইনাস পাই বাই 2 হোল minus স্কয়ার, pi by 2 x plus হোল স্কয়ার, তাই না? তাহলে আমি এই ফাংশন নিয়ে Yes, এখন sir. কাজ করব। দেখেন যখন x পাই বাই 2 এর চেয়ে বড়, তখন ফাংশন ছিল f of x 2 প্লাস x মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার। এখন রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা জানি f of a প্লাস h এর মান কত এখানে? 5/2 Yes, sir. পাই বাই 2, 5/2 এখানে s1 হলো পাই বাই 2, তাহলে পাই বাই 2 প্লাস h মাইনাস f of পাই বাই 2। তাহলে পাই বাই 2 প্লাস h, এখানে পাই বাই 2 প্লাস h বসান, x এর জায়গায় কি বসাবেন? Pi by পাই 2, বাই sir. 2 প্লাস h, 5/2 তাহলে x এর জায়গায় আমি পাই বাই 2 প্লাস h বসাবো, x এর জায়গায় পাই বাই 2 প্লাস h বসাইলে 2 প্লাস এই 2 প্লাস পাই বাই 2 প্লাস h x এর জায়গায় বসাইলাম মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, এই যে Yes, sir. f of পাই বাই 2 প্লাস h এর মান এইটুকু। তারপর আছে f of পাই বাই 2 মাইনাস f of পাই বাই 2, মাইনাসটা লিখলাম। দেখেন 2 প্লাস x এর জায়গায় যদি পাই বাই 2 দিতাম তাহলে কত আসতো এখানে? So 2, sir. শুধু 2 আসতো, তাই না? এটা 0 হয়ে যেত, যে এটা 0 এই জায়গায় 2 থাকতো, শুধু 2টা থাকতো, এই 2টা এখানে, জি, সেই জি। 2। ঠিক আছে, তাহলে এখন এই 2 আর এই 2 কাটা যায় কিনা বলেন? এই 2 এই 2 কাটা, যায়, sir. কাটাকাটি পাই যায়, বাই sir. 2 এই পাই বাই 2 এই পাই বাই 2 কাটা, শুধু থাকে h স্কয়ার, কাটা। শুধু h থাকে, sir. h h square. h স্কয়ার বাই 2h। তাহলে h কাটা যায়, শুধু একটা h থাকে। একটা হ্যাঁ h থাকে। আর এখন h এর মান যদি h 0 হয় এর তাহলে কত হবে? 0 মান বসে। 0 হবে। এখন তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিটটা দেখি। এখন রাইট হ্যান্ড লিমিটে আসছে h এর মান, রাইট হ্যান্ড লিমিটের মান 0 আসছে। এখন আমরা লেফট হ্যান্ড লিমিটের মান দেখি। পাই বাই 2 এসেছে যখন ছোট, তো পাই বাই 2 এসেছে যখন ছোট, তখন আমাদের ফাংশনটা ছিল এই যে 1 প্লাস sin x। পাই বাই 2 এসেছে ছোট, 1 প্লাস sin x, তাই না? তাহলে আমি পাই বাই 2 এর ছোট যখন, তখন আমি নিব 1 প্লাস sin x, এই যে 1 প্লাস sin x। এখন আমরা দেখি লেফট হ্যান্ড লিমিট, এখানে এর মান এর জায়গা সমান পাই বাই 2 আছে, তাহলে এখানে a প্লাস h অর্থাৎ পাই বাই 2 প্লাস h মাইনাস f অফ পাই বাই 2, তাহলে পাই বাই 2 প্লাস h, এই x এর জায়গায় আমরা এখন কি বসাবো? পাই বাই 2 x এর পাই বাই 2 বসাবো প্লাস h, x এর জায়গায় বসাবো হলো পাই বাই 2 প্লাস h, তাহলে 1 প্লাস sin পাই বাই 2 প্লাস h মাইনাস এখন পাই বাই 2 1 প্লাস sin পাই বাই 2, 1 প্লাস sin পাই বাই 2। দেখেন এই লাইনটা বুঝতে পারছেন কিনা? এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি এই লাইন থেকে এই লাইন? জি স্যার। কথা বলেন না অনেকে। জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। Very good. আর কেউ আছেন যে বুঝতে পারেন নাই? অনেকেই তো কথাই বলেন। আমার মনে হয় এরা অনেকেই মানে শুধু অনটা করে অন্য কাজ করে, মানে লেকচার শুনে না। স্যার জি স্যার বুঝছি স্যার। না স্যার না, আমার কাছে কেন জানি মনে হয় যে এরা বলেন। এই তো এখন বলতেছে একদম বুঝুন। কে বলেন, কে বুঝেন নাই? যে বুঝেন নাই সেই কথাটা বলেন। হ্যাঁ, আর সবাই চুপ থাকলে বলেন। হ্যালো, লজ্জা পাওয়ার কিছু নাই, এখন কেউ কাউকে দেখতেছে না তো। স্যার ওই যে 1 মাইনাস cos x সমান কি sin স্কয়ার h/2 হয়? আচ্ছা, ও অত দূর আমি যাইনি, এখন আমি এই লাইন থেকে এই লাইন বুঝতেছি না কিনা আমি এটা জিজ্ঞাসা করছি, যে এই লাইন থেকে এই লাইন আসতে বুঝতে পারছেন? স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই sin পাই বাই 2 প্লাস h সমান হলো cos h, এটা বুঝেন নাই। সূত্র যদি জেনে থাকে sin পাই বাই 2 প্লাস থিটা সমান হলো cos থিটা, এখানে বেজোড় সংখ্যা হলে সাইনটা উল্টে cos হয়ে যায়। মনে পড়তেছে?
যদি এটা জোড় সংখ্যা জি, হয় স্যার। পাই প্লাস এইচ, তাহলে সাইন কিন্তু চেঞ্জ জি হবে স্যার, না। And জি স্যার, থেকে যায় কথা বলছি। বিজোড় হলে কজ শুধু ওই হয়ে যায়। ঘরে, হ্যাঁ যদি স্যার এটা এখানে বেজোড় কোয়াড্রেন্টিক সংখ্যা হয়, থিওরেম না স্যার? হ্যাঁ 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 কোয়াড্রেটিক, তাহলে এখানে পাই বাই 2 থাকার কারণে এটা cos h চলে আসছে। আর সাইন তো সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ, এই জন্য এখানে পজিটিভ আপনি সাইন। তো আগে আমাদের জানাইলেন না, এই কথা বলছিল। আর আমার তো এখন কামাল ভাই অফিসে জানাইতে পারে নাই মনে হয়। এই আইডি কি অবস্থা, সব অফিসিয়াল কাজও এই ক্লাসরুমে বসে বসে করে। 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস h সমান হলো cos h। আর এখানে দেখেন 1 সাইন পাই বাই 2 মান কত 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, এই যে 2 আসছে। 2 স্যার। তাহলে এখন আমাদের যে রেজাল্ট আসবে cos h মাইনাস 1 আসে, তাই না? তাহলে আমি মাইনাস 1 জি যদি স্যার। কমন নেই, দেখেন মাইনাস 1 কমন নিলে 1 মাইনাস cos h দেখা যায়। জি স্যার। আচ্ছা স্যার হ্যালো, হ্যাঁ বলেন। স্যার cos h টা কিভাবে আসলো? কোয়াড্রেন্টিক থিওরেম। সাইন পাই বাই 2 প্লাস h, সাইন পাই বাই 2 প্লাস h সমান, অর্থাৎ আমরা পড়ে আসছি যেটা সাইন পাই বাই 2 প্লাস থিটা সমান cos থিটা, মনে আছে আপনাদের? জি স্যার, এগুলো- আমার একটু জি স্যার। মনে আছে। হ্যাঁ যদি বেজোড় সংখ্যা হয় তাহলে সাইনটা cos হয়ে যায়, আবার যদি cos পাই বাই 2 প্লাস h হতো তাহলে হতো মাইনাস সাইন থিটা, কারণ ওই সেকেন্ড কোঅর্ডিনেটে cos আবার নেগেটিভ, এই জন্য একটা মাইনাস সাইন আসতো। সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, যার কারণে এখানে পজিটিভ প্লাস আসছে। জি স্যার। আচ্ছা আবার এখন স্যার এখানে cos মাইনাস cos স্যার মাইনাসে থাকলেও স্যার পজিটিভ হয়ে যায় না স্যার? বুঝলেন cos, হ্যাঁ cos মাইনাস থিটা সমান সাইন থিটা, cos থিটা, পজিটিভ cos মাইনাস থিটা, cos থিটা। cos মাইনাস থিটা সমান cos থিটা, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। জি স্যার। আচ্ছা এটা ফর্মুলা, এটা এখন ফর্মুলা তো আসলে ওইভাবে বোঝানোর এখন কিছু নাই। এখন আপনাদের যেটা বোঝাচ্ছে এটা বোঝার চেষ্টা করেন যে এখানে আমি মাইনাস 1 কমন নিলাম, তাহলে এটা এই লাইন থেকে আমি লিখতে পারি 1 মাইনাস cos h, 1 মাইনাস cos h লেখা যায়। জি স্যার। দেখা যায় স্যার। জি স্যার। আচ্ছা এই মাইনাসটা রাখলাম, 1 মাইনাস cos h সমান ফর্মুলা হলো 2 sin স্কয়ার h বাই 2, অর্থাৎ 1 মাইনাস cos থিটার জি ফর্মুলা 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এই মাইনাস জি ঠিক স্যার, থাকলো, জানি স্যার। আর এই 1 মাইনাস cos h এর জন্য ফর্মুলা আসলো 2 sin স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ h বাই 2, নিচে হলো h। জি স্যার। এখানে কিন্তু আমার একটা লাইন মিসিং হয়েছে, এই লাইন থেকে এই লাইন যে আসছে এখানে একটা লাইন মিসিং হয়ে গেছে, আমি তারপর বুঝাচ্ছি। এখানে এই মাইনাস 2টা বামে চলে আসলো, ঠিক আছে, এই মাইনাস 2টা বামে চলে আসলো। আর এখানে দেখেন সাইন h বাই 2 আমি লিখছিলাম, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে অথবা আমি পরে রিমুভ করে করে ফেলছি। যাই হোক এই লাইনটা আমি বুঝাই দিচ্ছি যে মাইনাস 2টা আমি বামে নিয়ে আসলাম, এই লাইনটার আগে আরেকটা লাইন হবে। এই সাইন h বাই স্কয়ার h বাই 2 কে কি লেখা যায়, সাইন h বাই 2 লেখা যায় হোল স্কয়ার, সাইন জি স্কয়ার স্যার। h বাই 2 কে লেখা আমি যায় সাইন। sin h by 2 হোল স্কয়ার লেখা যায়। আচ্ছা তাহলে আমার ফর্মুলাকে ফেলানোর জন্য আমরা সাইন h বাই 2, নিচেও তো একটা h বাই 2 লাগবে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি মনে মনে এখানে একটা h বাই 2 নেই আর পুরাটুকুর উপর হোল স্কয়ার দেই, তাহলে আমি বাড়তি কতটুকু নিলাম বলেন? h বাই 4 নিলাম বাড়তি, h বাই 2 নিচে কিন্তু হোল স্কয়ার করা আছে যে, যার কারণে আর এখানে তো একটা h আছে, তাহলে h বাই 4, h বাই 4টা বাড়তি নিছি, ঠিক আছে। এখানে আপনি মনে মনে একটা h বাই 4 দিলেন, তাহলে h বাই 4 দিলে আপনার এইটুকুর মান কিন্তু, এটা আমি লিখে দেখে বুঝাই তাহলে আপনি একটু বুঝতে সহজ হবে। এই লাইন থেকে হ্যাঁ মাইনাস 2টা আমি বামে রাখলাম, এটা লিখলাম লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, তারপর আমি এখানে লিখলাম sin h বাই 2, স্যার বন্ধ হয়ে যাবে স্যার, টাইম শেষ। h বাই 2, এখানে h বাই 2 নিলাম, পুরাটুকুর পর হোল স্কয়ার দিলাম, আর এখানে বাড়তি যেটুকু নিছি সেটা হলো h বাই 4। দেখেন ঠিক আছে কিনা, এই 2 কে স্কয়ার করলে কত হয় 4, আর h স্কয়ার হয় এখানে, কিন্তু আমার এখানে একটা h আছে, একটা h আছে না এখানে,
তাহলে আমি এখানে এইচ বাই 4টা বাড়তি নিছি। আর এইটুকু সমান কত আসবে বলেন তো? এইটুকু রেজাল্ট সমান কত আসবে? sin x 1 sin x by 1 তাহলে -2, এটুকুর মান কিন্তু 1 হবে। sin h বাই 2 ডিভাইড বাই h বাই 2, এটুকুর মান 1। জি স্যার। আর এখান থেকে 1/4টা বামে নিয়ে আসতে
ইনফিনিটির জায়গায় 0 হবে। আচ্ছা লিমিট আমি x টেন্ডস টু, হ্যাঁ আপনি বলছিলেন, হ্যাঁ আপনি ওটাই বলছিলেন x টেন্ডস টু 0 হবে কিনা। না ওইখানে যারা যাদের অ্যাসাইনমেন্ট দিছিলাম তারা ওখানে তুলতে একটু ভুল করছে, x টেন্ডস টু 0 প্লাস হবে। ওইখানে কোয়েশ্চেনে কিন্তু x টেন্ডস টু 0 দেওয়া থাকতে পারে, 0 প্লাস দেওয়া থাকতে পারে, আপনার অ্যানসার ওইভাবে করে যাবেন, 0 প্লাসও যা 0 তাই, ঠিক আছে? আপনি যেভাবে অঙ্কটা করার সেভাবেই করবেন, লাস্টের লাইনটা শুধু দেখাই দিবেন যে লিমিট 0 আসে। করতে পারছিলেন বাসায় ওটা? আবার বলেন। sin x টু দি পাওয়ার x আরেকটা ম্যাথ আছে, ওইটা আর কি আপনার মানে কোনো ভালো মান আসতেছে না। sin x টু দা পাওয়ার x, হ্যাঁ হ্যাঁ আমি করে দেইনি ওটা। স্যার ওইটা আমি বাসায় করছিলাম, মানে ওইটা মানে আসতেছে কেমন যেন একটা মান আসতেছে। sin x টু দা পাওয়ার 10x না sin x টু দা পাওয়ার x? sin x টু দি পাওয়ার x। আচ্ছা আমি এটা তো করে দিছি, অ্যানসার 1 আসে। 10x এরটা মনে হয় বলে sin x, হ্যাঁ ওটাও একই রেজাল্টই আসবে, একই ভাবে করতে হবে, sin x টু দা পাওয়ার 10x, হ্যাঁ ওটার রেজাল্টও একই আসবে, 1ই আসবে। দেখবেন আপনারা ওই যে শুধু দাস মুখার্জির বোর্ডের পাশাপাশি, স্যার এই যে sin x টু দি পাওয়ার 10x, হ্যাঁ হ্যাঁ অ্যানসার 0 না স্যার? এটা 0 না, এটার অ্যানসার মনে হয় 1 আসছে। হ্যাঁ স্যার কিন্তু আমার তো স্যার 0 আসছে স্যার। আপনার আসছে ln y ইকুয়াল টু 0 আসছে, আমি বুঝাই আপনাকে, ln y ইকুয়াল টু 0, সুতরাং y ইকুয়াল টু 1। ও জি স্যার, y ইকুয়াল হ্যাঁ টু তাহলে y ইকুয়াল টু 1 হবে, হ্যাঁ ln y এর মান 0 আসবে, কিন্তু আমরা জানি ln y e টু দা পাওয়ার ln y বা e টু দা পাওয়ার 0 1, এইভাবে আপনাদের y সমান 1 আসবে। আমি যেটা বলতেছি আপনাদেরকে, যদি যে কয়েকটা ম্যাথ না পান, আমি যেগুলো হোমওয়ার্ক দিছি আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন অথবা বই দেখেন, ইন্টারমিডিয়েটের বইও থাকতে পারে, কিছু কিছু অঙ্ক দেখা যাবে ইন্টারমিডিয়েট বইতেও আছে, ওই যে 9 নাম্বার চ্যাপ্টারে, হ্যাঁ ওইখান থেকেও আপনি একটু হেল্প নিতে পারেন। 8-9 চ্যাপ্টারে, 8 এবং 9 নাম্বার চ্যাপ্টার, ওখানে কিছু হয়তো ক্লু থাকতে পারে বা উদাহরণ থাকতে পারে। আর আমি যে বইটি রেফারেন্স দিছি এই বইগুলো আপনি একটু দেখলে বইগুলোর মধ্যে পাবেন। লকডাউনের কারণে স্যার বাসায় তো স্যার এই যে আমরা দেখি তো স্যার, দেখার পর ওইভাবে আসলে বাসায় ওইরকম করে আমি আর কি আমার পার্সোনাল আর কি স্যার, আমার ওইভাবে দেখা হয় না বা পড়াশোনা করা হয় না। যদি স্যার কলেজটা কন্টিনিউ হইতো, মানে ভার্সিটি কন্টিনিউ হইতো স্যার, তাহলে স্যার আগের রিভিশন গুলো আমরা দিতে পারতাম ভালোভাবে। আমরা কিন্তু অনেকেই, আপনি যখন বলেন না যে এইটার সূত্র কত কি, আমরা কিন্তু অনেকেই বলতে পারি না, কারণ কি আমরা আসলে পড়তেছি না সেইভাবে। আর বাসায় থেকে স্যার ওইভাবে মানে কেন জানি হয় না। এটাই হচ্ছে অনলাইন ক্লাসের হলো ব্যর্থতা, যে স্যাররা ঠিক পড়াবেন কিন্তু স্টুডেন্ট ওরকম ভাবে পড়বে না বাসায়, এটা হলো প্রবলেম। স্টুডেন্টরা যদি বাসায় ওইভাবে পড়তো যে স্যাররা আজকে যে পড়ালেন এই লেকচারটা আমি একটু বাসায় দেখি, এই অঙ্কটা বুঝি নাই বা পড়ি, নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো, তাহলে কিন্তু তারা শিখতে পারে। কিন্তু আপনারা যেটা করেন এটা বাসায় কখনোই ওইভাবে খুলে দেখেন না, এটাই হলো আপনাদের প্রবলেম। যাই হোক, আমি বলছি 4 তারিখ বা 6 তারিখ এই দুইটা ডেটে আমি ক্লাস টেস্ট নিব। আমি আর 2টা ক্লাস নিলে আমি সিলেবাস শেষ করে ফেলবো, এই প্রথম টপিক যেটা ছিল সেটা শেষ করে ফেলবো। আর আপনার অ্যাসাইনমেন্টটা কি স্যার এখন পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক দিয়েছেন তার উপর বেস করে আমরা তৈরি করবো স্যার? আমি লাস্ট ক্লাসে আরো নিব, তো এখন আরো 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাস শেষ হবে তারপরে যেগুলো থাকবে। এখন পর্যন্ত যতটুকু করছেন এগুলো করেন, যেগুলো ক্লাস করাইছি, যেগুলো হোমওয়ার্ক দিছি সবগুলো করেন। আর আমি লাস্ট ক্লাসে আমি একটা অ্যাসাইনমেন্টের দিব আপনাকে, শীট দিব যে এইগুলো টপিকস এর উপর অ্যাসাইনমেন্ট করতে হবে। জি স্যার, বুঝছি স্যার, মানে ওই সেই শীটটাই আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে নেব স্যার। হ্যাঁ ওই শীটটাই আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে টাইপ না করে দিলে হবে, টাইপ না করে টাইপ করতে হবে, না টাইপ করতে হবে, খাতায় ওগুলো আমি কোত্থেকে পাবো? আপনি ওই হার্ড কপি ফটো করে ছবি তুলে পাঠিয়ে দিবেন, তাই তো? না ওটা আমার দরকার নাই। অনেক টাইম লাগবে স্যার, তাহলে সময়টা বাড়িয়ে দেন স্যার একটু। সময়টা আপনি তো অনেকদিন আগে থেকেই বলতেছেন লিখতে, কথা বলছেন নাই? আমার আজকে পর্যন্ত ক্লাস যেগুলো হয়েছে এগুলো তো আপনাদের কিছু কিছু করে লেখা শেষ হওয়ার কথা বাসায়। দেখলাম স্যার, এই ফাংশনগুলো স্যার ওয়ার্ডে টাইপ করতে স্যার এক একটা ম্যাথ করতে অনেক টাইম লেগে যাচ্ছে। এটাই তো আপনাদের, এই জন্য তো আমি আগে থেকে বলতেছি যে আপনারা আগে থেকেই এইভাবে লেখেন। এরপর আমাদের টাইম একটু বাড়িয়ে দেন স্যার, কারণ প্রেশার হয়ে যাবে।
আচ্ছা আপনারা লিখতে থাকেন, তারপর দেখা যাবে। আপনারা লিখতে থাকেন, এখনো তো আরো 10-15 দিন টাইম আছে, তাই না? পরীক্ষার এখনো বা অ্যাসাইনমেন্টের এখনো 10-12 দিন টাইম আছে, 4 তারিখ আর 6 তারিখ, অনেক সময় আছে এখনো। সুতরাং আপনারা এখনো লেখা, যারা লেখা শুরু করেনি তারা লেখেন, সবাই লেখেন, শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবার আর কারো কোয়েশ্চেন না থাকলে আমি বিদায় নিতে পারি আজকের জন্য। হ্যালো, কারো কথা হ্যাঁ লিমন, আপনি অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিন, আর আমি একটু পরে এই যে আজকে যা পড়াইলাম সেটার শীটটা আমি দিয়ে দিব। হ্যাঁ, তার মধ্যে একটা শীট অলরেডি গত ক্লাসে দিয়ে দিছি, একটা শীট অলরেডি ডিফারেন্সিয়েবলের ছবি তুলে আমি পাঠিয়ে দিয়েছি ওইগুলো। আর আজকে শুধু এই যে ডিফারেন্সিয়েবল টেস্টের যেটা 3-4 পেজের, এটা আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমি কি বিদায় নিতে পারি আজকে ক্লাস থেকে? জি স্যার। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। 4 তারিখ আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম।